বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তৃতীয় বর্ষের ক্লাস। ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। তো সিলেবাস অনুযায়ী আমার আজকে যে ক্লাসটা সেটি হচ্ছে অ্যাক্টেরিয়া রেসিমোসা কিংবা সিমিসিফিউগা রেসিমোসা, যে নামে ডাকো একই পরিচয়, দুইটা মেডিসিনেরই একই নাম। ব্যাকটেরিয়া রেসিমোসা নাম যে, সেটা সিমিসিফিউগা একই বিষয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেমেডি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। সিপিয়া, পালসেটিলা, স্যাবাইনা, সিমিসিফিউগা, সিকেলিকর এই মেডিসিন গুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে। তো আমরা দেখে নেই আর কি কি আছে। এর কমন নেম হচ্ছে ব্ল্যাক কোহেস, আর বিভিন্ন ধরনের আছে, ব্ল্যাক স্যান্ডরোড, ক্যান্ডেল, যে নামে ডাকে না কেন। কিংডম হচ্ছে প্ল্যান্টস, স্টেজ হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক, দুইটা স্টেজেই এটা ব্যবহার করা যায়। সাইড হচ্ছে লেফট এবং অল্টারনেটিং সাইড। মায়ের জন্ম হইতেছে সোরিক, সাইকোটিক, টিউবারকুলার। আর এর থার্মাল স্টেজ হচ্ছে চিলি, অর্থাৎ সাধারণত শীতকাতর। এগুলো সাধারণত ইজি, তাই আমি এগুলোকে বাংলা রূপান্তর করছি না। যে বিষয়গুলো একটু বুঝতে সমস্যা হবে সেগুলো আমি বাংলা ট্রান্সলেট করে দিব। অ্যাকশন অনলি পলিক্রেস্ট। দেখেন সিমিসিফিউগা ব্যাকটেরিয়া রেসিমোসা কিন্তু পলিক্রেস্ট রেমেডি, এবং এটা ফার্স্ট কি হবে, ফার্স্টে স্মল কোয়ান্টিটি, অ্যাপিটাইট রিডিউস, সেন্সিটিভিটি হাই, মুন ফেস্ট ফার্স্ট কোয়ার্টার, ফুল কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার। আর টাইম ফেস্টটা হচ্ছে মর্নিং, নোন, আফটারনুন, ফরনুন, ইভিনিং, নাইট। এন্ড জেন্ডার হচ্ছে মেল ফিমেল, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু রেমেডিটা চমৎকার কাজ করে। এই দেখেন অ্যাক্টেরিয়া রেসিমোসা, যাকে আমরা ব্ল্যাক কোহেস বলি। হ্যাঁ, এই ব্ল্যাক কোহেস দেখেন, এরকম কি দেখা যায় আপনার আশেপাশে? কখনো দেখেন এরকম ফুল আছে? কেউ কি দেখেছেন এই ফুলটা, গাছটা? মনে হচ্ছে নদীর ধারে এরকম ফুল ফোটে। হ্যাঁ, একটু খেয়াল রাখেন। দেখেন আমরা কিন্তু সচরাচর চলাফেরা করার সময় অনেক গাছগাছালি দেখি, কিন্তু কখনো কিন্তু ভাবি না যে কোন গাছ থেকে কি হলো। যেমন সেদিন এটা কি মেডিসিন ভুলে গেলাম। আমি ইয়েতে গেছি, আপনার যে কি বলে, রমনা পার্কে। হ্যাঁ, তো রমনা পার্কে হাঁটতে গেছি, হঠাৎ করে মেন গেটের একটু বাম পাশে দেখি একটা গাছ। কি গাছটা যেন ভুলে গেলাম আমি। আমার সাহেব বলতেছে, দেখো এটা কিন্তু গাছ। ও শিট, ভুলে গেলাম। যাই হোক, আমি বললাম যে দেখো এত পড়াইছি অথচ দেখো এত হাঁটছি, এটা যে আমার চোখের সামনে। এবং থুজা গাছও ছিল। হ্যাঁ, থুজা অক্সিডেন্টাল গাছটা একদম গেট দিয়ে ঢুকেই, যে ডাক্তার যে মৎস্য ভবনের গেট দিয়ে ঢুকে দেখবেন হাতে ডান পাশে ওখানে লেখা লেখা আছে থুজা অক্সিডেন্টাল। বাট আমরা কিন্তু জানি না যে এটা থুজা অক্সিডেন্টাল, এটা থুজা গাছ। এত দেখি কিন্তু কোনটা যে কি গাছ আমরা জানি না। আমরা যদি একটুখানি এটার বৈজ্ঞানিক নামটা দেখে যায়, আমাদের আশেপাশে কিন্তু অনেক চোখে পড়বে যে এই গাছটা এটার কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন। এখন অনেক সময় দেখা যায় যে মাদার টিংচার যদি কারো করার প্রয়োজন থাকে, যদি পদ্ধতি জানে বা কিভাবে করতে হয় এটা যদি সে নিয়ম জানে, তাহলে কিন্তু সেই গাছটা নিয়ে কিন্তু সে কিন্তু মাদার টিংচার প্রস্তুত করতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে ব্ল্যাক কোহস গাছ, যেটাকে আমরা অ্যাক্টেরিয়া রেসিমোসা বলি। এই গাছ থেকে একটি চমৎকার অ্যাক্টেরিয়া রেসিমোসা একটি মেডিসিন তৈরি করা হয়। আচ্ছা, এবার আসি অ্যাক্টেরিয়া রেসিমোসাটা কোন কোন অঞ্চলে, কোন কোন জায়গায় সব থেকে বেশি কাজ করে। যেগুলো দেখেন যে আমি দিয়েছি, ক্যাপিটাল লেটার দিয়েছি, সেই জায়গাটাতে সব থেকে বেশি কাজ করে। যেমন মিউকাস মেমব্রেন, নোজ, ইয়ার্স, নাক, কানে। মিউকাস মেমব্রেন তো বোঝেন, ঝিল্লি দায়ক, যেখানে ঝিল্লি প্রদাহ, ঝিল্লি থাকে সেই জায়গায়। ল্যারিংস, বাওয়েলস, ফিমেল জেনেটেলিয়া বিশেষ করে এখানে ফিমেলটা স্মল লেটার, জেনেটেলিয়া ক্যাপিটাল লেটার। তার মানে একটু খেয়াল করি আমরা, জেনেটেলিয়া ছেলেদের জেনেটেলিয়ার ক্ষেত্রেও কাজ করবে, মেয়েদের জেনেটেলিয়ার ক্ষেত্রেও কাজ করবে। হ্যাঁ, কিন্তু ফিমেল জেনেটেলিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। নার্ভ অ্যান্ড লেফট টু রাইট, যে কোনো পেইন, যে কোনো প্রবলেম, যে কোনো কমপ্লেন যদি বলে যে আমার লেফট থেকে রাইটের দিকে আসে, তাহলে কিন্তু সিমিসিফিউগা খুব ভালো একটা রেমেডি। ওর্স্ট অর্থাৎ খারাপ পজিশন কখন থাকে, যখন সে ওয়ার্ম ঘর, একটু উষ্ণ ঘরে থাকে, ওয়েট ফিট ভেজা,
ভেজা অবস্থায় কার কার খারাপ লাগে আপনার কি কেউ বলবেন, একটু একটু ফিডব্যাক না দিলে ক্লাস ভালো লাগে না। ভেজা পায়ে রোগ লক্ষণ বাড়ে, কোন রেমেডি বলেন তো, আমি পড়িয়েছি কিন্তু। নরমালি এমনি আমরা রাস্টক্সে জানি, সিপিআর রোগীদের হচ্ছে, হ্যাঁ সিপিআর ভেজা রোগে বাড়ে। রাস্টক্স হচ্ছে বৃষ্টির দিনে। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে ধরবো, কারণ দেখেন আপনাদেরকে আমরা একটা কষ্ট করে একটা প্রেজেন্টেশন তৈরি করছি। হ্যাঁ, আপনারা হোক 3 জন, আমার কিন্তু কোয়ান্টিটি দরকার নাই, আমার দরকার কোয়ালিটি। আমি যাদেরকে নিয়ে সংগ্রাম করছি তারা যেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হয়। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাকে এই ইয়ের পরে করবেন, আপনারা কোশ্চেনই করেন না, কোশ্চেন করবেন। এই রেমেডি ব্যাপারে আপনারা কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব। বাট আমি যদি প্রশ্ন ধরি তাহলে কিন্তু সেটা অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, এবং খুব ভালো করে দিতে হবে। আমি পড়াই দিলাম, আপনারা একদিন পড়ে গেলেন তারপরে শেষ, বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু পরীক্ষারও নিব। হ্যাঁ, আমাদের কিন্তু মাঝে সাথে কিন্তু পরীক্ষা হবে। সো এটা চিন্তা করবেন যে আপনি কলেজে বসে যতটুকু বেনিফিট চাচ্ছেন, দেখেন এখানে আপনারা আমাদের একটা পেইড টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন। সো আপনারা আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণটা আদায় করে নেবেন আমাদের কাছ থেকে, এবং আমরাও কিন্তু দিতে প্রস্তুত। যদি আপনাদের মধ্যে ওই আগ্রহ উদ্দীপনা থাকে তাহলে কিন্তু আমরা দিতে প্রস্তুত। সো এটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে 1 রুম, ওয়েট ফিট, সিঙ্গিং, ডান, নিট উইন্ড এন্ড স্প্রিং, মানে হইতেছে ওই যে বসন্তকালে যখন এই যে ফুলের রেণুগুলি ছড়ে তখন এই সময়টাতে তার খারাপ অবস্থা থাকে। বেটার ভালো কখন থাকে? কোল্ড, ঠান্ডায়, ওপেন এয়ার, খোলা বাতাসে, বাথিং, গোসলে, মোশন, হাঁটা চলায়। আর ফেয়ার কি এর ফেয়ারটা হচ্ছে ইনস্যানিটি। ইনস্যানিটি মানে কি? দারিদ্রতা। ইনস্যানিটি মানে দারিদ্রতা। এই সিমিসি ফিগার রোগীরা প্রচন্ড দারিদ্রতাকে ভয় পায়। এবং ডেথ, মৃত্যু, মার্ডার, খুন খারাপি। এর কমন নেম হচ্ছে ব্ল্যাক কোহেস, এটা আমরা জানি। ব্ল্যাক কোহেস চিত্র দেখেছি। এইবার আমি আসি আস্তে আস্তে এর মূল চিত্রটাতে যাই। হেড, হ্যাঁ, অর্থাৎ মাথায়। মাথায় কি দেখেন, এখানে কিন্তু আমি বোল্ড করে দিয়েছি। বোল্ড, ব্ল্যাক কালারটা একটু বোল্ড করা, প্রথম 2টা পয়েন্ট, তারপরেরটা একটু হালকা করা। এই প্রথম 2টা পয়েন্ট যে বোল্ড করা, তার মানে এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের রেমেডি, অর্থাৎ ফার্স্ট সিমটম, ফার্স্ট গ্রেড সিমটম। তাহলে কি আছে? হেড, হেডে আছে সেভারেল হেডেক স্পেশাল ইন দ্য ভার্টেক্স অর রেডিয়েটিং টু অর ফ্রম দ্য সেভারেল রিজিয়ন। অর্থাৎ বেশিরভাগ সময়ই তার মাথা ব্যথা করে। স্পেশালি কোথায়? ভার্টেক্স। ভার্টেক্সটা কাকে বলে? চাঁদি। চাঁদি, আমরা যেটাকে চাঁদি বলি, মানে বলি না যে একটু মাথা ব্যথা করতেছে একটু চান্দির মধ্যে তেল দাও, মোট কথা চান্দি আমরা যেটাকে বলি, একদম মাথার মূল জায়গায়, এটাকে বলা হয় ভার্টেক্স। রেডিয়েটিং টু অর ফ্রম দ্য সার্ভাইকাল রিজন। সার্ভাইকাল রিজন কোনটা? সার্ভাইকাল রিজন হচ্ছে আমাদের পিঠের থেকে, যে মাথার নিচ থেকে যে একটা মেরুদণ্ড হাড় আমরা যেটাকে বলি, এই হাড়টাকে বলা হয় আমাদের সার্ভাইকাল রিজন। মানে পুরা এইটুক, এই যে গলার এইটুকু, মানে যে কণ্ঠনালী, হ্যাঁ, কণ্ঠনালী যেখানে হাড় করা হয়, যে দুটো যে কণ্ঠনালীতে বাজে, এই হাড় দুটাকে সাধারণত সার্ভাইকাল রিজন বলা হয়। তাহলে এই জায়গাটাতে ব্যথাটা ছড়াই যাবে। কি হবে? মাথা ব্যথা হবে, স্পেশালি চান্দিতে ব্যথা করবে, মানে মাধ্যস্থলে এই জায়গাটা ব্যথাটা ছড়িয়ে সার্ভাইকাল রিজন, মানে একদম যে কণ্ঠনালী, আমরা যে হাড় পরি, যে দুইটা দেখেন হাড়, আপনারা হাত দিয়ে দেখেন যে গলার 2 পাশে 2টা হাড় বৃদ্ধি পায়, এই দিক পর্যন্ত ব্যথাটা ছড়াই যায়। এরকম যদি কারো কোনো পেইন থাকে তাহলে কিন্তু আমরা তাকে সিমিসি ফিউগা দিব। সেভারেল হেডেক, বেশিরভাগ সময়ই হেডেকটা থাকে ডাল এবং অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রিম সার্ভাইকাল স্টিফনেস। হ্যাঁ, স্টিফনেস মানে হচ্ছে কি? জড়তা, আড়ষ্টতা, মানে কি ধরে রাখতে এরকম মনে হয় যে কেউ মনে হয় স্ক্রু দিয়ে আটকায় রাখলে যেরকম একটা মানে আড়ষ্টতা লাগে, জড়তা লাগে, এরকম। তাহলে দেখেন মাথা ব্যথা 2টা ধরনের, একটা হচ্ছে ভার্টেক্সে মাথা ব্যথা করবে, এবং সেটা কি সার্ভাইকাল রিজনে, অর্থাৎ কণ্ঠনালীর যে ইয়াটা আছে হাড়ের, যে এই পর্যন্ত তার ব্যথাটা ছড়িয়ে যাবে। রেডিয়েটিং মানে কি? রেডিয়েটিং বুঝি কি? ছট 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 করে ব্যথাটা ছড়িয়ে যাবে। আরেকটা আছে সাভারেল হেডেক, যেটা হচ্ছে ডালনেস। ডাল কি? আস্তে আস্তে একটু একটু ডাল ডাল পেন, মানে পেনটা হচ্ছে কেমন, মানে একটু ডাল পেন, মানে চিনচিন একটা পেন। এবং সেটার অ্যাসোসিয়েটেড থাকবে কি? পেশেন্ট এসে বলবে যে আমি ঘাড় নাড়াইতে পারি না, অর্থাৎ ঘাড়টা স্টিফনেস হয়ে গেছে, এক্সট্রিম সার্ভাইকাল স্টিফনেস, মানে সার্ভাইকালটা স্টিফনেস হয়ে গেছে, ঘাড়টা সে নাড়াতে পারছে না। এরকম 2টা লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু সিমিসি ফিউগা খুব চমৎকার একটি রেমেডি। হেডেক অ্যাজ ইফ দ্য টপ
or the head would open up or fly off. হ্যাঁ, মানে এটা কি হইলো, এটা হইতেছে যে হেডে বেশিরভাগ সময়ই উপরে এবং নিচে, যদি মাথা আমরা যেমন উপর নিচ করি, হ্যাঁ এটা করলে পরে তার পেইন শুরু হয়, হ্যাঁ মানে মাথা ব্যথা হয় উপরে এবং নিচে, যে আমরা মাথা উপর নিচে ডাউন করি, এটার ক্ষেত্রে তার পেইন হয়। এটা ডক্টর রজার মরিসনের বইতে আমরা পেয়েছি। তারপর আরো হেডেকে কি আছে, এটা আছে যে এই হেডেকটা, হ্যাঁ আচ্ছা হেডেক একটু ফিরে যায়, একটু বাকি আছে, এবং এই হেডেকটা দেখি কি হয়, এটা হচ্ছে প্রেসিং আউটওয়ার্ড ফ্রম দিস ভার্টেক্স এন্ড ফুলনেস সেন্সেশন, এবং তার যখন এই মাথা ব্যথাটা হয় তখন তার চাপ দিলে ভার্টেক্সে, যখন মানে চাঁদির মধ্যে যখন যদি সে চাপ দেয় তখন তার একটা মানে নিস্তেজ একটা হয়। সাধারণত আমাদের মাথা ব্যথা কি হয়, আমরা যদি চাপ দিই বা মাথাটা যদি টিপে দিই আরাম পাই, তো সিমিসি ফিউগা রোগীদের যখন মাথা ব্যথা হবে, যখন তাকে মাথা টিপে দিবেন বা চাপ দিবেন, তখন সেখানে একটা ডালনেস মানে অসারতাটা অনুভব করবে। সে বলবে যে না আমার মাথা টিপে দিলে বা চাপে দিলে মনে হচ্ছে একটা অসার অসার ভাব লাগে মাথার মধ্যে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে। এবং কি থাকবে, এই ব্যথাটাই একদম চোখ পর্যন্ত ছড়াই যাবে, হ্যাঁ চোখ ছড়াই যাবে, এবং সে যদি চোখ নড়াচড়া করে তাইলে সে ব্যথা পাবে। যাই হোক, এটা আয়েতে আছে, আয়েতে আমি আবার যাব। এবার হচ্ছে ব্যাকে কি, সেভারাল cervical pain, almost a neuralgia, stiffness and drawing in the neck spasm, অর্থাৎ বেশিরভাগ ব্যথাটাই নিউরালজিয়া। নিউরালজিয়া কি, যেটা আমাদের নার্ভের পেইন থাকে, যেমন আমার মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেন কিন্তু একটা নিউরালজিক পেইন, হ্যাঁ মাইগ্রেনের সমস্যা, এই ধরনের মাথা ব্যথা এবং সেটা স্টিফনেস হয়ে থাকবে। ব্যাক মাথা ব্যথা তো পড়েছে, এটা ব্যাক। সার্ভাইকাল পেইন, সার্ভাইকাল কি, যে আমি যেটা বললাম যে পিছনে মেরুদণ্ড হাড্ডি, হ্যাঁ মেরুদণ্ড হাড়গুলাকে সাধারণত সার্ভাইকাল বলা হয়। এই সার্ভাইকাল পেইন শুরু হবে এবং সেই পেইনটা নিউরোলজিক পেইন, আর এটা স্টিফনেস হয়ে যাবে। এবং নেক স্পাজম, স্পাজম কি ফুরকায়, মানে স্পাজম করে, মানে কি বলবো আমি, একটু মানে চমকে উঠি বা নড়াচড়া করে। কারণ মনে হয় অডিও খোলা আছে, কাইন্ডলি একটু বন্ধ করুন, এটা থাকবে। আর ফাইব্রোসিস্টিস স্পাজম ইন দা প্যারাস্পাইনাল মাসেলস, মানে যাদের যে মাসেলস প্যারাস্পাইনাল হয় কিংবা সিস্ট হয়, হ্যাঁ এই সিস্টের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাক্টিভ খুব ভালো একটা রেমেডি। এছাড়া সাইটিকা পেইন, এবং যদি কখনো কারো স্পাইনে ইনজুরি হয়, যদি কোনো পেশেন্ট এসে বলে যে আমার স্পাইন ইনজুরি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে বা ব্যথা ব্যথা পাচ্ছে স্পাইন ইনজুরি, তাহলে কিন্তু অ্যাক্টিভ ভালো একটা রেমেডি। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, গ্যাস্ট্রোইন্টেস্টিনালটা কি, সেন্টিং সেন্সেশন ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম, অর্থাৎ রুগী এসে আপনাকে বলবে যে আমার এপিগ্যাস্ট্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম রিজনটা কোনটা, পেটের একটু উপরে, এটা আমাদের যারা অ্যানাটমি ক্লাস নিচ্ছেন তাদের ক্লাস করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এপিগ্যাস্ট্রিয়াম রিজনটা কোনটা। এই পেটের একটু নাভির একটু উপরে, বুকের ঠিক একটু মাঝখানে একটা রিজিয়ন আছে, এটাকে সাধারণত এপিগ্যাস্ট্রিয়াম রিজন বলা হয়। এই এপিগ্যাস্ট্রিয়াম রিজনটা মানে এইটা একদম ভিতর দিকে ঢুকে পড়বে, হ্যাঁ মনে হবে, সে পেশেন্ট বলবে যে আমার কাছে মনে হচ্ছে যে আমার এই পেটটা, মানে এপিগ্যাস্ট্রিয়াম রিজনটা, পেটটা না তো পেটের উপরে রিজনটা, এটা আমার একদম ভিতর দিকে ঢুকে পড়ছে, এরকম একটা অনুভূতি পেশেন্টের মধ্যে সবসময় একটা ফিল করে। এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস কি, রিমোটিজম এফেক্টেড স্পেশালি দ্য মাসেলস, হ্যাঁ রিমোটিজম, যাদের রিমোটিক ফিভার আছে বা রিমোটিজম আছে, আর্থাইটিস আছে, গাউট আছে, পেইন আছে, এবং স্পেশালি সেটা মাসেলসে, হ্যাঁ মাসেল তো আমরা জানি যে হাড়ের যে এর উপরে কোনো এর উপরে যে জায়গাটা, এটাকে আমরা সাধারণত মাসেলস বলি। এই মাসেলে যাদের ব্যথা আছে, এফেক্ট করে রিমোটিজমের ব্যথা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাক্টিরেসিমিসা খুব চমৎকার কাজ করে। কোরিয়া মানে নর্তন রোগ, হ্যাঁ এছাড়া আর্থাইটিস পেন, ওটস কোল্ড, মানে আর্থাইটিস পেন কিন্তু সে যদি ঠান্ডা ব্যবহার করে তার তার রোগ বেড়ে যায়, তাহলে কিন্তু অ্যাক্টিরেসিমোসা দেখেন, একটু খেয়াল করেন, ঠান্ডা যদি সে ব্যবহার করে আর্থাইটিস পেন সাথে তার যদি একটু ঠান্ডা পানি বা ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা কোনো কিছু প্রয়োগ করার পরে তা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু অ্যাক্টিরিয়ারেসিমোসা। এবং পেইনটা কি হবে, আর্থাইটিস পেনের ধরনটা কি হবে, স্টিচিং পেন, ডার্টিং অ্যাবাউট ওটস কোল্ড ড্রাম্প ওয়েদার, এবং কি এটা হচ্ছে যখন ওটস বা কোল্ড ওয়েদারে তার লক্ষণগুলি বাড়বে, এবং ব্যথাটা হবে স্টিচিং পেন, মানে কি সুই ফুটানোর মতো ব্যথা, এই সুই ফুটানোর মতো ব্যথা তার মধ্যে বিদ্যমান থাকবে।
কম্বাইন্ড সিমটম খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্বাইন্ড সিমটমটা কি? কম্বাইন্ড সিমটমটা হচ্ছে রিউমেটিজম এন্ড লোকাসিটি। কেউ যদি কোনো পেশেন্ট যদি এসে বলে যে আমার রিউমেটিজম আছে, মানে রিউমেটিক ফিভার বা রিউমেটিক আর্থ্রাইটিস বা গাউট আমরা যেটাকে বলি, এটা আছে, এবং সাথে সে প্রচুর টকেটিভ, মানে কি কথা বলছে, প্রচুর প্রচুর সে কথা বলছে, হ্যাঁ, তার মানে বাচালতা তার মধ্যে দেখা দিচ্ছে। এই বাচালতা এটা কি আপনি রুব্রিক্স দিয়ে শেষ করতে পারবেন? লুকাসিটি এটা তো আপনি বুঝতে পারবেন। যখন একটা পেশেন্ট আপনার কাছে আসবে, দেখছেন যে আপনি কথা বলতেছেন, সে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে আপনার সাথে, কথার সাথে সে কোনো ফ্লো দিচ্ছে না, সে তার মতো করে কথা বলে যাচ্ছে, আপনি কি বলছেন এটা শুনছেও না, তখনই আমরা বুঝতে পারবো যে রুগীটা অনেক টকেটিভ। মানে কি লুকাসিটি, এই যে দেখেন লুকাসিটি, আপনি যদি ইংলিশ বইটা না করেন তাহলে কিন্তু এই যে টকেটিভ বা লুকাসিটি এটার রুব্রিক্স আপনি জানবেন না। এটা প্রথম প্রথম হয়তো বা একটু খারাপ লাগবে বা আনইজি লাগবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি আর কয়েকটা ক্লাস করেন তাহলে কিন্তু এই ইংলিশ সম্পর্কে আপনাদের যে দুর্বলতা সেটা কেটে যাবে। ইংলিশ বইগুলো পড়লে এখানে অনেক উপকার আছে। এক হচ্ছে আপনি যতগুলি ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সরি মেডিকেল টার্ম আছে, প্রত্যেকটা মেডিকেল টার্ম কিন্তু আপনি এখানে ধরতে পাচ্ছেন, ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে এমন কিছু বিষয় আছে যেগুলো একটা বিষয় দিয়ে কিন্তু ইংলিশে ভার্স ভাবে বোঝানো যায়, এটা একটা সুবিধা। আর সেকেন্ড থার্ড হইতেছে এই যে দেখেন রুব্রিক্স গুলো, এই যে রিমোটিজম, লোকাসিটি, হিস্টেরিয়া, স্পাজম, হ্যাঁ, ডিসমেনোরিয়া। এগুলো কি? ডিসমেনোরিয়া কি? আপনি যদি এই যে সারাদিন যদি আপনি চিন্তা করেন যে একটা মহিলা ব্যথাযুক্ত মাসিক, আপনি কই যাবেন, কোথায় খুঁজবেন? আপনি যদি এটাই না জানেন যে ব্যথাযুক্ত মাসিক ডিসমেনোরিয়া বলে, তাহলে আপনি কি সারাদিন রুব্রিক্স খুঁজে পাবেন, রেপার্টরি করতে পারবেন? আর আপনি যদি বই পড়েন, ডিসমেনোরিয়া হইলেই বোঝা যাবে যে তার ব্যথাযুক্ত মাসিক, তার মানে এটাই আমার ডিসমেনোরিয়া, এটাই আমার রুব্রিক্স, এবং এখান থেকে আমি রেপার্টরি করতে পারবো। কারণ আপনারা এখন ইয়াং তরুণ, মানে হোমিওপ্যাথিতে আপনারা যা কিছু শিখবেন সেটা একদম ফার্স্ট থেকে খুব সুন্দরভাবে শিখবেন এবং দৃঢ়তার সাথে শিখবেন। কারণ ভিত্তি এমন একটা জিনিস, সেই ভিত্তি যদি আপনি শুরু থেকে মজবুত না করেন তাহলে কিন্তু আপনি বড় উপরে হয়ে যতই পড়েন না কেন এটা কিন্তু হালটা ভেঙে যাবে। হ্যাঁ, আপনি সরিয়ে সরাইয়া ক খ গ ঘ এবিসিডি না শিখে আমি যদি বলেন যে আমি রিডিং করা শিখবো, আপনি কখনোই পারবেন না। সো ভিত্তিটা আমাদের কাছে মজবুত করতে হবে। এর জন্য আমি বলি যে আপনারা যদি একটু ইংলিশ বইটা পড়েন ছোট ছোট করে, আর আমি আছি, অল টাইমে আছি, প্রয়োজন পড়ে এক সপ্তাহে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন কোনোটা, আমিও যে সব পারবো এমন না, গুগল আছে, গুগলে সার্চ দিবেন, কোনো কিছু বুঝতে না পারলে আমাকে বলবেন যে ম্যাডাম এটা আমি বই থেকে দেখলাম, এটা বুঝতে পারলাম না, আমাকে বুঝাই দেন। আমি যদি না বুঝি আমি গুগলে সার্চ দিব বা বলে দিব যে ঠিক আছে নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব। এতদিনে আমি সেটা বুঝে নিব, আমারও তো সীমাবদ্ধতা থাকতে পারে, একটা মানুষ সবকিছু জানবে বিষয়টা তো এরকম না, সবার মধ্যে সীমাবদ্ধতা আছে। তাহলে এগুলো আপনারা করবেন, আস্তে আস্তে ইংলিশ সম্পর্কে জানবেন, যাচাই করবেন, ভালো লাগবে। তো রিমোটিজম এন্ড ডিসমেনোরিয়া, হ্যাঁ, একটা দেখেন রিমোটিজমের সাথে কি সম্পর্ক, লোকাসিটি। অর্থাৎ যদি কোনো পেশেন্টের রিমোটিজম নিয়ে আসে এবং সাথে লোকাসিটি, অর্থাৎ বেশি প্রচুর পরিমাণে কথা বলে বাচ্চাদতা, তাহলেও আমরা সিমিসিফোকা মেডিসিনটা দিতে পারি। আবার যদি রিমোটিজম এবং ডিসমেনোরিয়া, অর্থাৎ তার রিমোটিক ফিভার আছে বা রিমোটিকের সমস্যা আছে এবং সাথে ডিসমেনোরিয়াও আছে, মাদক ব্যথা, তাহলেও কিন্তু আমরা সিমিসিফিভার দিতে পারি। এবং আরেকটা আছে হিস্টেরিয়া এন্ড ব্যাক অর নেক স্পাজম। হিস্টেরিয়া মানে হচ্ছে ওই যে নরে স্পাজম করে, মানে নেক মানে গলাতে স্পাজম মানে ফরকায় আমরা যেটাকে বলি, হ্যাঁ, স্পাজম করে, মানে কি বলবো, বিদ্যুতের মতো একটা স্পাজম ভাব লাগে, এরকম একটা ভাব থাকবে। এবং হিস্টেরিয়া হইতেছে আপনার যে নর্তন রোগ, যেটা আমি বললাম কোরিয়া বা হিস্টেরিয়া, নর্তন রোগ, এই ধরনের রোগ যদি সাথে থাকে এবং স্পাজম যদি থাকে তাহলে কিন্তু আমরা এই অ্যাক্টেরিয়াসিমোসা দিব। এটা কিন্তু কম্বাইন্ড সিমটমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সিমটম। কেউ মনে অডিও খোলা রেখেছেন? ম্যাডাম হিস্টেরিয়াটা বুঝি, হিস্টেরিয়া বুঝি। হিস্টেরিয়াটা হচ্ছে এটা এক ধরনের নর্তন রোগ। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার দেখা যায় অনেক সময় যাদের পিরিয়ড হওয়ার সময় দেখা যায় কিছুদিন সময় চলতে চলতে তার একটু অস্বাভাবিক চলে, মানে আমরা যে হাঁটতেছি নর্মালি হাঁটতেছি না, ও দেখবেন ওর হাঁটার একটু নাচা নাচা হাঁটা, মানে কি একটু কেঁপে কেঁপে হাঁটতেছে, হ্যাঁ, একটু নেচে নেচে হাঁটতেছে, এটাকে আমরা সত্যি হিস্টেরিয়া বলি, বা এটাকে কোরিয়াও বলা চলে। নর্তন রোগ আমরা যেটা করি, নর্তন রোগ, এটাকে হিস্টেরিয়া বলা হয়। বুঝতে পারছেন? জি। আচ্ছা, লিখে রাখেন যেটা যেটা সমস্যা, আমরা ইনশাল্লাহ প্রেজেন্টেশনের পরে আমরা তুলে ধরবো, কারণ এগুলো রেকর্ডিং করা হয়। তো জেনারেল কি?
Poria oats means oats from pressures, oats on site being lying upon associated with rheumatism. অর্থাৎ ওই যে নর্তন রোগ, হ্যাঁ, এটা যখন মাসিক শুরু হয় তখন তার খারাপ অবস্থা থাকে, এবং সেটা যদি প্রেসার দেয়, প্রেসার মানে চাপ দেয়, কোনো কিছু চাপ, অর্থাৎ যে ব্যথা শুরু হইলো, হয়তো সে পেটের ভিতরে ধরে থাকলো বা চাপ দিল, হ্যাঁ, এবং দেখা গেল যে তখন তার বাড়বে, এবং সাথে কি সে যদি ওই সাইড হয়ে শুয়ে থাকে, যে সাইডে পেইন দেখা গেছে তার পিরিয়ডের সময় তার ব্যথা শুরু হচ্ছে, বাম পাশে বা ডান পাশে, যে পাশে হোক, সে পাশে চাপ দিলে তার বাড়বে, এবং ওই পাশে যদি শুয়ে থাকে তাহলে তার রোগ লক্ষণ বেড়ে যায়। এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড কি থাকবে? রিউমেটিজম, মানে ওই যে গাউটে গাউটে ব্যথা, শরীরে শরীরে ব্যথা, এটি হচ্ছে সাধারণত রিউমেটিজম। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম মিনসেস, অর্থাৎ সবকিছুতে তার যখন ঋতুস্রাব শুরু হবে মহিলাদের, এই সময়টাতে জেনারেল অ্যাগ্রাভেশন হবে। এবং এজন্যই আমি বলেছি ব্যাকটেরিয়া রেসিমোসা হচ্ছে মহিলাদের খুব চমৎকার একটি রেমেডি, বিশেষ করে ডিসমেনোরিয়ার ক্ষেত্রে। এই ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু স্যাবাইনা ব্যাকটেরিয়া রেসিমোসা কিন্তু খুবই ভালো কাজ করে। মহিলাদের মাসিকের ব্যথা, মাসিক বন্ধ হয়ে যাওয়া, একটু চাপচাপ হওয়া, বা কোনো কারণে অস্বাভাবিক কিছু দেখা দেওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া রেসিমোসা খুব ভালো একটা মেডিসিন। সিকেলিকর আছে, ব্যাকটেরিয়া রেসিমোসাও আছে, যদি লক্ষণ মিলে মিলে দিতে হবে তো কোনটা কোন লক্ষণ আমাদের কাজ করে। জেনারেল অ্যাগ্রিভেশন ফ্রম কোল্ড অ্যান্ড ড্রাফট, অর্থাৎ ঠান্ডা এবং আর্দ্রতা, হ্যাঁ, দুইটাতেই তাদের সবকিছু বাড়ে। আরেকটা হচ্ছে ইনজুরি অফ দ্য স্পাইন, যদি কেউ স্পাইনের ইনজুরি করার পর থেকে কোনো লক্ষণ বৃদ্ধি পায়, একটু খেয়াল করেন, হয়তো সে অ্যাক্সিডেন্ট করছে কোনো কারণে, বা তার স্পাইনে কোনো চাপ লাগছে, স্পাইন তো আমরা বুঝি, স্পাইনে কোনো কারণে ব্যথা লাগলো, এরপর থেকে যদি তার কোনো কমপ্লেন হয়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া রেসিমোসা খুব ভালো একটা রেমেডি। ম্যাডাম, জি, যদি কারো দীর্ঘ সময় পর্যন্ত পিরিয়ড চলতে থাকে, বন্ধ না হতে চায়, বা ইরেগুলার হয়, অনেকদিন বন্ধ থাকে, আবার একসাথে অনেকদিন চলে, সেখানে কি ডিসমেনোরিয়া হবে? ডিসমেনোরিয়া হচ্ছে ব্যথা, ডিসমেনোরিয়ার সাথে ইরেগুলার হওয়ার কোনো সম্পর্ক নাই। আপনার ব্যথা যেটা আপনি বলেন ইরেগুলার, সেটা ডিসমেনোরিয়া যাবে না। এটা এই প্রসঙ্গটা আমরা লেকচারে পরে বলি, আপনি নোটেড করে রাখেন, আমার লেকচার শেষে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব, নোট করে রাখেন। জেনিটালিয়া, জেনিটালিয়া সেভারাল ডিসমেনোরিয়া occurs as the flow increased, cramping, shooting pain across pelvic or into thighs during labor, after delivery, changeable pain। একটু খেয়াল করেন, কত কিছু মিলে কিন্তু এখানে বলা হয়েছে। সেভারাল ডিসমেনোরিয়া মানে বেশিরভাগ ক্ষেত্রে ডিসমেনোরিয়া তো আমরা বুঝি, অর্থাৎ মাসিকের ব্যথা, এবং সাথে তার কি হচ্ছে, ফ্লো হচ্ছে। ফ্লো যত বাড়ে রোগী তত বেশি ব্যথা বাড়ে, যত পেইন, যত ফ্লো তত পেইন। দেখেন, ওটস অ্যাজ দ্য ফ্লো মানে কি, ওটস অ্যাজ দ্য ফ্লো মানে হচ্ছে যত তার ফ্লো বাড়ছে, অর্থাৎ মাসিকের যত ব্লিডিং হচ্ছে তত তার ব্যথা হচ্ছে, যত ফ্লো তত ব্যথা। এবং সাথে কি, ক্র্যাম্পিং মানে একদম খিচে ধরতেছে। রোগী এসে বলবে যে আমার যখন, এই যে দেখেন ডিসমেনোরিয়া, এখানে দেখেন ডিসমেনোরিয়া অনেক রোগী পাবেন, অনেক ডিসমেনোরিয়া অনেক রোগীর ক্ষেত্রে যদি আপনি এই স্যাবাইনা, পালসেটিলা, তারপরে আপনি যে ব্যাকটেরিয়া রেসিমোসা, সিকেলিকর, সিপিয়া, এই কয়েকটা রেমেডির যদি শুধু আপনি ডিসমেনোরিয়ার লক্ষণ জানতে পারেন, আপনি ডিসমেনোরিয়ার রাজা হয়ে যাবেন। কোনো পেশেন্ট আপনার কাছ থেকে এই যে ডিসমেনোরিয়া রোগী ঘুরে যাবেন। আর আপনি ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলাদের, প্রায় 90% মহিলাদের পিরিয়ড সংক্রান্ত জটিলতা আছে। কারো ডিসমেনোরিয়া, কারো ইরেগুলার, কারো ব্লটিং, কারো স্পটিং, কারো মিনসেস টু লেট, প্রত্যেকটা বিষয় আপনি পাবেনই 90% মহিলা। কারণ আমরা তো এই লাইনে আছে, আমি জানি 90% মহিলাদের দেখবেন যে তাদের মাসিক নিয়ে সমস্যা থাকবেই। তো এর মধ্যে যদি আপনি শুধুমাত্র ডিসমেনোরিয়া ধরেন যে ঠিক আছে আমি শুধুমাত্র ডিসমেনোরিয়া নিয়ে পড়াশোনা করলাম, বাদকযুক্ত ব্যথা, আপনি রোগী দেখে শেষ করতে পারবেন? যদি শুধু একটা বিষয়ে যদি আপনি ভালো করে জ্ঞান আরোহণ করেন, যে আমি যারা বার্ষিক, যে ধরনের মহিলাদের ঋতুস্রাবে পেইন হয়, আমি এটা রোগী ভালো করে দিই। অনেক রোগী আছে, অনেক অনেক অহরহ, রোগীর অভাব নাই, আমাদের শুধু জ্ঞানের অভাব, রোগীর অভাব নাই। দেখেন এখানে সুন্দর একটা সিমটম বলছে কি, রোগী এসে আপনারা বলবে যে আমার যখন মাসিকের ব্যথা শুরু হয় তখন আমার প্রচন্ড ব্যথা হয়, এবং এই ব্যথাটা আমি খেয়াল করি যত বেশি ফ্লো হয়, মানে মাসিক হয় তত বেশি আমার এই ব্যথাটা শুরু হয়, মানে আমি খারাপ
বোধ করি, এবং এই ব্যথাটা আমার ক্র্যাম্পিং মানে একদম খিচা মারে ধরে, আর শুটিং পেন অ্যাক্রস পেলভিক বডি ইনটু থাইস ডিউরিং লেবার, মানে হচ্ছে যে ব্যথাটা মানে শুটিং মানে গুলি করার মতো, ক্র্যাম্পিং ছিল ধরে আবার গুলি করার মতো ব্যথা, এবং সেটা কি করে পেলভিক মানে পাছা থেকে একদম থাই পর্যন্ত, থাই তো আমরা চিনি রান যেটাকে বলে, ব্যথাটা আমার পাছা থেকে রান পর্যন্ত চলে যায়, এবং মনে হয় যে আমার মনে হয় বাচ্চা পেটে হইলে যেরকম একটা লেবার পেইন হয় না, মনে হয় বাচ্চা হবে এরকম একটা ব্যথা, এবং সাথে কি ব্যথাটা চেঞ্জ হয়, চেঞ্জ মানে ওই যে কখনো ক্র্যাম্পিং কখনো শুটিং, এই দুটো জায়গায় কিন্তু ব্যথাটা চেঞ্জেবল। তাহলে দেখেন কতগুলি কথা একসাথে, তার মাসিকের ব্যথা হবে এবং যত বেশি ফ্লো হবে তত বেশি তার ব্যথা বাড়বে, ব্যথাটা ক্র্যাম্পিং হবে কিংবা শুটিং হবে, এবং এই ব্যথাটা একদম পেলভিক থেকে মানে পাছার রিজনটা থেকে ব্যথাটা শুরু করে একবারে থাই পর্যন্ত চলে আসবে, এবং ব্যথাটা এমন ব্যথা হবে যেন পেশেন্ট আপনাকে বলবে যে আমার মনে হয় বাচ্চা পেটে হইলে, বাচ্চা হইতে গেলে যে একটা ব্যথা এরকম একটা ব্যথা অনুভূত হয়। হ্যাঁ, এটা এবং ডেলিভারির আগে পর্যন্ত। হ্যাঁ, কারণ এটা বাচ্চা হওয়ার সময় তো আমরা সিমিসি ফিউগার দেই অনেকের এই লক্ষণের উপর ভিত্তি করে। তো এই দেখেন এই লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু আপনি সিমিসি ফিউগার চমৎকার রেমেডি কিন্তু আপনাকে দিতে পারলেন, এবং দিয়ে অপেক্ষা করেন দেখবেন যে কি সুন্দর রেজাল্ট। হ্যাঁ, এবং কি ফেলিওর টু প্রসেস ইন লেবার, হ্যাঁ বিশেষ করে রিটেনশন প্লাসেন্টা, ফেলিওর টু প্রসেস ইন লেবার কথাটা একটু মাথায় রাখেন, কারণ আমরা বর্তমান সময়ে অনেক মহিলারাই কিন্তু এই সিজারিয়ান সেকশনে চলে যায়, সিজারিয়ান সেকশনে চলে যায়, তার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে নর্মাল ডেলিভারিতে তারা ভয় পায়। হ্যাঁ, কিভাবে নর্মাল ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারিতে হলে বাচ্চাটা কি আদৌ সুস্থ থাকবে কিনা, বা যে দায়ী বাচ্চাটা বের করবে সেটা সুস্থ হবে কিনা, দ্বিতীয় কথা হচ্ছে তাকে প্রচন্ড পেইন সহ্য করতে হবে, এই যে বিষয়গুলো এগুলো কারণে কিন্তু অনেক মহিলারা এই সিজারিয়ান সেকশনে চলে যায়। কিন্তু আমি মনে করি আমাদের হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তাদের, অন্তত মহিলা ডাক্তার যারা এখানে আছে তাদেরকে আমি বলতেছি, তাদের অন্তত এই মেসেজটা দেওয়া উচিত যে হোমিওপ্যাথিতে কিন্তু নর্মাল ডেলিভারির খুব চমৎকার রেমেডি আছে, এবং আপনি যদি 6 মাস থেকে বা 5 মাস থেকে যদি রোগীকে সিমটম সিমিলারি করে যদি এই মেডিসিনগুলো দিতে পারেন একদম সুখকর প্রসব হয়। কারণ বাচ্চা পেটে আসলে সেটা স্বাভাবিকভাবে দুনিয়াতে আসবে, এটাই স্বাভাবিক। আজকে আপনার সিজারিয়ান করে হয়েছে, আমার সিজারিয়ান করে হয়েছে, কিন্তু একবার ভাবেন তো আপনার মার, আপনার নানির, আপনার দাদির বা তার মা, তাদের কি কারো সিজারিয়ান সেকশন রাখছে? তাদের কিন্তু কোনো সিজারিয়ান সেকশন লাগে নাই, কিন্তু তাই বলে কি তারা বাচ্চা মানে মা হয়নি? এবং আমার আপনার মতো কিন্তু একটা দুইটা বেবি না, তারা কিন্তু 10টা 12টা 15টা। আমি কিন্তু এটাও জানি যে আমার দাদির ঘরে কিন্তু 7টা সন্তান জন্ম নিছে, যদিও তারা মারা গেছিল 2-3টা মতো বোধহয় বেঁচে ছিল কিছু, তারও মা দেখা গেছে 12টা 13টা করে পর্যন্ত সন্তান জন্ম দিছে। তো তারা কয়বার সিজারিয়ান সেকশন পদ্ধতিতে গেছে, এবং তখনকার সময় যদি একটা মেয়েকে কেউ যদি সিজারিয়ান সেকশনের মাধ্যমে যদি একটা বাচ্চা জন্ম দিত তাহলে সমাজ থেকে থুথু দিত যে আল্লাহ কিরকম গো, সিজার করে পেট কাইটে বলে বাড়ি করছে, দেখছ পেট কাইটে বের করছে, এই যে একটা কথা, এটা কিন্তু আসলে মহিলাদের জন্য লজ্জার বিষয়। আর আমরা যদি এই থিমটা যদি শুধু জনগণকে পৌঁছাতে পারি যে নর্মাল ডেলিভারির মাধ্যমে, হোমিওপ্যাথির মাধ্যমে নর্মাল ডেলিভারি খুব চমৎকার করে হওয়া সম্ভব, এবং এমন কিছু কিছু রেমেডি আছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে আমাকে কক্সবাজার থেকে আচ্ছা যাই হোক আমি নাম না বলি, যেটা ইয়েতে যাচ্ছে, আজকে আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে ওনার একটা প্রেগনেন্সি পেশেন্ট, ওনার হচ্ছে যে ওনার বাচ্চাটা ব্রিজ হয়ে আছে, ব্রিজ হয়ে আছে। তা আমি তাকে বললাম আপনি সিমটম সিমিলার মেডিসিন দেন। কি মেডিসিন দিয়েছি সেটা আমি বলবো না, কারণ এগুলো ঝামেলা হয় বললে। তো এই যে দেখেন এই যে ব্রিজ হয়ে আছে অলরেডি, কিন্তু যারা বুঝবে না তারা কিন্তু ঠিক নিয়ে কিন্তু সিজারিয়ান করে ফেলবে, বাচ্চারা যেহেতু ব্রিজ হয়ে আছে। কিন্তু এখন যেহেতু 7 মাস, আর হ্যাঁ ব্রিজ যদি লাস্ট টাইমে হয়, এটা টাইমে 9 মাসের করে, তাহলে অবশ্যই আমাদের সিজারিয়ান সেকশন করতে হবে, এটা এই ব্যাপারে কোনো বিকল্প নাই। কিন্তু যেহেতু এখন 7 মাস, এই 7 মাস পরে কিন্তু বাচ্চাটা কিন্তু উল্টেও যেতে পারে, কারণ আরো কিন্তু 2 মাস তার জন্য ওয়েট করতেছে, 9 মাস পরে তো তার নর্মাল ডেলিভারি হবে। তো এখানে আমাদেরকে জানতে হবে যে কত ভালো ভালো রেমেডি গুলি আছে, যে রেমেডির মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারি কিন্তু আমরা করাতে পারি। তাহলে দেখেন এখানে কি দিচ্ছে, ফেলোয়ার টু প্রসেস ইন লেবার, অর্থাৎ যদি কখনো কারো পেইন উঠতেছে কিন্তু বাচ্চা হচ্ছে না, বা বাচ্চা পেইনটা একটু করে হচ্ছে
আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটু হচ্ছে আবার বন্ধ, মানে ফলস পেন আমরা যেটাকে বলি। হ্যাঁ, এইটার ক্ষেত্রে কিন্তু এই সিমিসি ফুলকা কিন্তু চমৎকার একটা রেমেডি পেনটা তোলার ক্ষেত্রে। এবং কি রিটেইনড প্লাসেন্টা, অর্থাৎ মানে কি আপনার প্লাসেন্টাটা আটকে গেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা ডেলিভারি হয়েছে কিন্তু প্লাসেন্টাটা আটকে গেছে। প্লাসেন্টা মানে কি, যেটা আমরাকে ইয়া বলি, ফুল বলি, হ্যাঁ গর্ভফুল যেটাকে আমরা বলি, যে ফুল পড়ে নাই গ্রামের ভাষা যেটাকে, যে ফুল আসে না, এই প্লাসেন্টা যদি আটকে যায় তাহলে কিন্তু এইখানে কিন্তু অ্যাক্টেরিয়াসিমুসা কিন্তু খুব ভালো একটা রেমেডি। দেখেন, মিনস ইজ ইরেগুলার এন্ড মে বি সাপ্রেসড বাই ইমোশনাল অর স্ট্রেস। যদি কোনো মহিলার মাসিক বন্ধ থাকে এবং আপনি যদি পুরা হিস্টোরি তার নিয়ে জানতে পারেন যে সে কোনো কারণে মানসিক আঘাতে বা মানসিক ইমোশনের কারণে তার মাসিক বন্ধ হয়ে আছে। এখন বলতে পারেন যে আপনার মানসিক ইমোশন কোনটা হতে পারে বা স্ট্রেস কোনটা হতে পারে। হ্যাঁ, ধরেন কোনো মহিলার বিধবা হয়ে গেল, তার হাজবেন্ড মারা গেছে, এই ঘটনা শোনার পর থেকে তার মাসিক বন্ধ হয়ে গেছে, তাহলে আমি ধরে নিতে পারি না যে এটা তার একটা মানসিক স্ট্রেস গেছে, ইমোশন গেছে, সে কষ্ট পাইছে, কষ্টের পর থেকে তার এই মাসিকটা ইরেগুলার হচ্ছে, বা আরো অন্য কোনো কিছুতে, যে কোনো ধরনের মানসিক স্ট্রেস থেকে যদি তার হয় যে আমার এরকম ইরেগুলার, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই একবার কথা চিন্তা করবেন। নিউরালজিক পেন ইন দা ওভারিস, ওভারিতে তার নিউরালজিক পেন, মানে নিউরালজিক পেন গুলা কিন্তু আসলে এটা মানে বোঝার মানে বলার মতো কিছু নাই, এটা বুঝে নিতে হয় যে পেনটা কেমন। নিউরো পেন আমরা যেটাকে নার্ভের মধ্যে পেন, পেশেন্ট এসে বলবে যে আমার ওভারিতে মানে এক ধরনের নিউরালজিক পেন, নার্ভের মধ্যে যখন খিচ দেয়, ঠিক আছে, এরকম একটা পেন, তাহলে আমরা এই সিমিসি ফিউগারটা দিব। মাইন্ড, আসলে সিমিসি ফিউগার মাইন্ড আমি একটু পরে না হয় আলোচনা করি, কারণ আরো বেশ কিছু আলোচনা আছে, সেটা পার করে আমি মাইন্ডে যাচ্ছি। এবার আসি সিমিসি ফিউগার, খুব সহজ করে যদি আমি মানে এটাকে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমি কি দিব? সিমিসি ফিউগার সিতে, সি হচ্ছে কম্বাইন্ড সিমটম। কম্বাইন্ড সিমটম কি, যেটা আমি বললাম যে একসাথে, হ্যাঁ, তার আর্থ্রাইটিস পেইন থাকবে, ডিসমেনোরিয়া থাকবে, আর্থ্রাইটিস পেইন থাকবে, এবং তার কি বললাম আপনি বলতে পারবেন? আপনাকে যে পড়াইলাম সিমিসি ফিউগার, এখানে তো আমি নিজেই তো আবার একটু হয়ে গেছি, দেখি কি দিলাম আমি কম্বাইন্ড পেইনে। এই দেখেন কম্বাইন্ড পেনটা রিমোটিক এবং লোকাসিটি, ও সরি, মানে তার রিমোটিক থাকবে এবং তার লোকাসিটি থাকবে, অর্থাৎ বেশি অতি পরিমাণে বাচাল থাকবে, এবং ডিসমেনোরিয়া থাকবে, রিমোটিজম থাকবে, আর হিস্টেরিয়া এবং নেক স্পাজম, এগুলো হচ্ছে তার কম্বাইন্ড সিমটম। এই সিমটম গুলি তাহলে সিমিসি ফিউগার সি দিয়ে আমরা বলতে পারি যে কম্বাইন্ড সিমটম। কোরিয়া অর্থাৎ নর্তন লুক, যেটা নেচে নেচে রূপগুলি হয়, এই নর্তন লুক, এবং সাথে কি চেঞ্জেবল মোড, তার মন হচ্ছে পরিবর্তনশীল থাকবে, কখন কি বলতেছে কখন কি চলতেছে এগুলো কিন্তু সে চিন্তা করবে না, এই ভালো এই মন্দ, পেশেন্ট বলবে যে আমার ব্যথা এখন এই জায়গায় এখন ওই জায়গায়, এরকম একটা পরিবর্তনশীল মানে পেইন এবং পরিবর্তনশীল মন থাকবে। তারপর কি সার্ভাইকাল স্টিফনেস, অর্থাৎ সিটে সার্ভাইকাল, এটা কিন্তু এটা আমার থিম, মানে আমি অনেক সময় যদি কোনো ইগুলি ভুলে যাই, হ্যাঁ, তাহলে আমি এইভাবে একটু মনে রাখার চেষ্টা করি মেডিসিন গুলি, এর জন্য আমি এটাকে এখানে উপস্থাপন করেছি। সার্ভাইকাল স্টিফনেস, সিতে সার্ভাইকাল স্টিফনেস, অর্থাৎ সার্ভাইকালটা স্টিফনেস হয়ে থাকবে। আইতে ইনজুরিস অফ দ্য স্পাইন, ইনজুরিতে যদি কোনো প্রকার মানে স্পাইনে যদি কোনো ধরনের ইনজুরি হয়, যে কোনো ধরনের ইনজুরি হওয়ার পরে যদি তার কোনো ধরনের কমপ্লেন থাকে, তাহলে আমরা সিমিসি ফিউগার ট্রাই করবো। এবং কি ইনসেনিটি, অর্থাৎ দারিদ্রতা হওয়ার একটা ভয়, আই দ্যাটস ইনসেনিটি মানে দারিদ্রতার ভয় পাবে। এম দ্যাটস মিনসেস কি, ওই যে কক্সিসে ব্যথা থাকবে, সেটা থাই পর্যন্ত চলে যাবে, এবং যত বেশি তার ফ্লো হবে তত বেশি তার ব্যথা বাড়তে থাকবে, এবং সাথে কি চেঞ্জেবল থাকবে এবং স্পাজম করবে ব্যথাটা। যদি এই লক্ষণগুলি থাকে তাহলে আমরা সিমিসি ফিউগার নিব। আর একটা হচ্ছে মাসেল টুইচিং, অর্থাৎ মাসেলটা মনে হচ্ছে যে এরকম মোস্ট্রানো একটা পেন, টুইস্টিং পেন মানে মোস্ট্রানো পেন। এফতে ফাইবোসিস্টিক, অর্থাৎ যাদের যে সিস্ট থাকে, ফাইবোসিস্টিক, এটা এক ধরনের সিস্টিক, এটা সাধারণত ইয়েতে হতে পারে, ফাইবোসিস্টিক সব ধরনের সব জায়গাতেই হতে পারে, ইয়েতে আপনার ওভারিতে হতে পারে, তারপরে আপনার যে কি বলে পেডেলাগুলাতে হতে পারে, না যাই হোক ফাইবোসিস্টিক, এটা ফাইবার যেখানে থাকে সেখানে এই সিস্টিকগুলি হতে পারে। ফেয়ার, কিসে ফেয়ার? ওই দারিদ্রতার ফেয়ার, সে কিন্তু দরিদ্রতা দেখে খুব ভয় পায়, মৃত্যু দেখে খুব ভয় পায়, মৃত্যু ভয়
দরিদ্রর ভয় আর হচ্ছে আত্মহত্যার ভয়, এই তিনটা বিষয়ে কিন্তু সিমিসি ফিভাররা প্রচন্ড পরিমাণে ভয় পায়। জিতে হচ্ছে গ্লোমি, অর্থাৎ সে খুব মানে চুপচাপ থাকে। সিমিসি ফিভার পেশেন্ট যারা চুপচাপ থাকে বেশি। আর জেনেটেলিয়া সম্পর্কে আমি বললামই। গ্রেট ডালনেস মানে কি, একদম চিনচিন 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 একটা ব্যথা, পরপর ব্যথা থাকে এবং সেটা ডালনেস একটা ভাব কিন্তু এই ব্যথার মধ্যে থাকে সবসময়। এতে অ্যাগ্রাভেশন, অ্যাংজাইটি অর্থাৎ উদ্বিগ্ন থাকে এবং আর্থাইটিস পেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই সিমিসি ফিভারটা খুব ভালো কাজ করে। এবার আমি আসি রেড লাইন সিমটম, যেটা আমি বরাবরই পড়াই। এটা হয়তো আপনারা এখন অনেকেই বলতে পারেন যে এটার মর্ম বুঝতে পারবেন না, কিন্তু রেড লাইন সিমটম কিন্তু আমাদের প্রত্যেকটি রেমেডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন আমি যদি সিমিসি ফিভার রেড লাইন সিমটমটা পড়ি, যেখানে এখানে লেখা আছে pain is very protein of the set but more in vertex and occiput, যেটা আমি বললাম pressing in aching something extended to shoulder and shout down spine, অর্থাৎ সিমিসি ফিভার পেইনটা মাথা ব্যথাটা এমন ভাবে হবে যেটা ভার্টেক্স এবং অক্সিপুট পর্যন্ত থাকবে, যেটা কিন্তু অলরেডি আমি পড়িয়ে ফেলেছি। হ্যাঁ, এবং এটা চাপ দিলে আরাম পাওয়া যাবে এবং এটা কিছু কিছু সময় ব্যথাটা শরীর স্পাইন পর্যন্ত চলে যাবে। টপ অর হেড ফিলস এজ ইফ টু ওল্ড ফ্লাই ডাউন, অর্থাৎ যেটা ওই যে উডেন ফ্লাই মনে হচ্ছে যে কাঠের মতো। হ্যাঁ, সে ফিল করবে যে আমার দেহটা মনে হয় কাঠের দ্বারা তৈরি, এটা সে সবসময় এটা ফিল করবে পেশেন্ট। rush to blood to his head, brain feels to large for the cranium after suppressed urine discharge and suddenly এটা কি ক্যাসিং পেইন, অর্থাৎ মনে হচ্ছে তার ব্লাড ব্রেনে কখনো সে ফিল করবে যে আমার মনে হয় মানে ব্রেনে কোনো একটা কিছু আছে এবং বড় কিছু, যেটা সে সবসময় মানে সে তার ইউরিন ডিসচার্জটা তার হঠাৎই হবে। হ্যাঁ, ইউটেরাইন ডিসচার্জটা হঠাৎ হবে এবং সে ব্রেনে মনে হবে কোনো একটা কিছু ফিল করছে সে এবং ব্লাড জমে আছে, এরকম একটা অনুভূতি তার মধ্যে কাজ করবে সবসময়। intense aching pain in the eyeball oats from moving and head, মানে আইবল মানে চোখের বলে সবসময় একটা পেন অনুভব করবে এবং সে এটার জন্য মুভমেন্ট করতে পারবে না চোখটা। মুভমেন্ট করলে তার পেনটা বেশি পরিমাণে বাড়বে। নার্ভাস and muscular irritation if the rheumatism and neuralgic origin, especially in delicate and hysterical women, so and affected with more of class disease of this জেনারেটিভ অর্গান, অর্থাৎ নিউরালজিক পেইন, ইরিটেশন মানে কি চুলকাবে, একটু মনে ফোরকাবে, একটু ব্যথা লাগবে, একটু জ্বলবে, এরকম একটা পেইন তার মধ্যে থাকবে নার্ভের পেইনগুলোর মধ্যে। বিশেষ করে যার রিউমেটিক ফিভার আছে বা রিউমেটিক নিউরালজিক পেইন আছে, আমি শুরু থেকেই বলতেছি রিউমেটিক নিউরালজিক পেইন, হিস্টেরিয়া, কোরিয়া, এই ধরনের লোকের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে অ্যাক্টিনিয়া এরিসিমোসা। নিউরালজিক অর রিউমেটিক ডিসমেনোরিয়া একই কথা, উইথ গ্রেট মেন্টাল এন্ড নার্ভাস ইরিটেবল, স্লিপলেসনেস, লো স্প্রাইট এন্ড সেন্সিটিভ, অর্থাৎ যখন কারো ডিসমেনোরিয়া শুরু হবে তার ভিতরে ঘুম থাকবে না, সে নার্ভের দিকে ইরিটেবল হয়ে যাবে এবং স্পিরিটলেস মানে অর্থাৎ সে কোনো কিছুতে আনন্দ পাবে না, সে মানে উৎসাহ হারাই ফেলবে এবং খুব সেন্সিটিভ থাকবে। ক্রনিক অ্যাফেকশন অ্যাট পিউবার্টি দ্যাট মিনস নট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ যাদের একদম ছোট থেকে পিউবার্টি মানে কি, পিউবার্টি হইতেছে একদম যাদের মিনার্কি প্রথম থেকে মাসিক শুরু হওয়ার থেকে যদি কারো কোনো কমপ্লেইন থাকে এবং সেটা যদি ক্রনিক হয় এবং সেটা যদি দীর্ঘ পর্যন্ত চলতে থাকে, তাহলে কিন্তু এটা অ্যাক্টিনিয়া এরিসিমোসার ভালো একটা লক্ষণ। মিনসে সাপ্রেসড ফ্রম কোল্ড অ্যান্ড ইমোশন, কোনো ঠান্ডা এবং ইমোশনের কারণে যদি মিনসে সাপ্রেসড থাকে তাহলে কিন্তু অ্যাক্টিনিয়া এরিসিমোসা খুব ভালো কাজ করে। বিয়ারিং ডাউন ইন দ্য ইউটেরাইন রিজিয়ন এন্ড স্মল অফ ব্যাক, লেম, লিফ, ভ্যারি এন্ড ট্রপিড, অর্থাৎ বিয়ারিং ডাউন মানে নিচ থেকে পেইন, একদম সিপিআর রোগীর মতো। সিপিআর রোগী যেরকম আমরা বলি যে ব্যথাটা মনে হয় নিচ থেকে হইতেছে এবং জ্বরের ভিতর থেকে মনে বের হয়ে যাবে, এরকম পেইন। এবং এটা কি হবে, এই ব্যথাটা একদম ব্যাক পর্যন্ত চলে যাবে, ব্যাক পর্যন্ত চলে যাবে এবং হাত খুব ভারী ভারী লাগবে, সে ফিল করবে যে আমার হাতটা মনে হয় খুব ভারী হয়ে গেছে। এই থাকলে আমরা তাকে অ্যাক্টিনিয়া এরিসিমোসা দিব। রিউমেটিক পেইন ইজ মাসেলস অফ দ্য স্নেক এন্ড ব্যাক ফিল এন্ড স্টিফনেস এন্ড কন্ট্রাকশন, অর্থাৎ তার ব্যাকে মানে ঘাড়ের কাছে
তার একটা মাসেলস আছে, মানে ঘাড়টা ব্যাক পেনে ঘাড়ের ভিতরে তার একটা পাজম করবে, হ্যাঁ, এবং সে স্টিফনেস থাকবে। সেভারেল ল্যাকিং পেন ইন দ্য ব্যাক ডাউন অফ দ্য থাই, সরি ডাউন দ্য থিংস থ্রো দ্য হিপস উইথ হেভি প্রেসিং ডাউন, অর্থাৎ বেশিরভাগ পেইনটে তার একিং পেইন থাকবে এবং ব্যথা সে নিচ দিকে যাবে, যে বিয়ারিং ডাউন পেইন চলে আসছে এবং তার ভারী ভারী অনুভব হবে। একিং টু সেন্সর অফ অল দ্য মাসেলস, প্রত্যেকটি ব্যথায় তার সোরনেস ভাব থাকবে, মনে ক্ষত ক্ষত ভাব, মাসেলসে যে ব্যথা থাকবে মনে হবে তার ক্ষত ক্ষত ভাব। শার্প lengthening pain in the various part associated with ovarian and uterine irritation, অর্থাৎ শার্প পেইন থাকবে এবং সাথে কি ওভারিয়ান যাদের ইউটেরাইন যে ধরনের কমপ্লেন আছে এই ধরনের কমপ্লেনের ক্ষেত্রে এই অ্যাক্টিভ রেসিমোসাটা খুব ভালো কাজ করে। এখন আমি মাইন্ড তাহলে পড়াই, যে মাইন্ড আমি বাদ রেখেছিলাম। তো মাইন্ডের দিক থেকে আলোচনা করি। অ্যাক্টিভ রেসিমোসার পেশেন্টেরা সাধারণত মানে এমন অনুভূতি হবে যেন সে মনে হয় যে তার দিকে ভারী একটা মেঘ ঘুরতেছে, হ্যাঁ, এবং তাকে গিলে ফেলতেছে। সে বলবে যে আমি যখন বাইরে চলাফেরা করি, আমার কাছে যখন একটু মেঘাচ্ছন্ন দিন থাকে, আমার মনে হয় যে মেঘ গুলো চারিদিকে আসতেছে এবং আমাকে মনে হয় গিলে গিলে ফেলতেছে, এবং সে সব দিকেই শুধুমাত্র অন্ধকার দেখতে পাবে। এটা তার একটা মাইন্ডের সিমটম। সে সবসময় সে বলবে যে আমার কাছে সবকিছু দিকে অন্ধকার মনে হয়, এবং রোগী কিন্তু খুব ভুলোমনা স্বভাবের হয়ে পড়ে। সে অনেক কিছু ভুলে যায়, সে কি বলবে কি করবে না করবে এরকম ভুলে ইতস্তত বোধ করে, সে মনে রাখতে পারে না অনেক কিছুই, এবং কথা বলার সময় কিন্তু সে সঠিক সত্য খুঁজে পাবে না, অর্থাৎ আনএবল টু ফাইন্ড রাইট ওয়ার্ড ইন দ্য স্পিকিং, অর্থাৎ সে কথা বলার সময় কিন্তু সে সঠিক ওয়ার্ডটা খুঁজে পাবে না, যে আমার এখন কি বলা উচিত বা কখন কি কথাটা আমাকে থ্রো করা উচিত, এটা একটা রেসিমিসের পেশেন্টরা কিন্তু পারবে না, জানবে না। তার মনটা বেশিরভাগ সময় কিন্তু মানে নিষ্প্রভ থাকে এবং ভারী থাকে। নিষ্প্রভ মানে কি, মানে একটু ডাল মন মরা, একটু সালকি আমরা যেটাকে বলি, এরকম একটা ভাব থাকবে। আর একটি রেসিমোসের রোগীরা ভাবে সে বুঝি পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে তাদের একটা থিঙ্কিং। বেশিরভাগ সময় সে বলবে ডাক্তারদের এসে যে স্যার আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, কোনো কারণ নাই, যদি জিজ্ঞেস করেন যে কি কারণ, তবে কারণ বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, হ্যাঁ। এবং রোগিণী প্রায়শই দৃষ্টিভ্রম হয়, এবং সে কিন্তু দেখা যাবে যে একটা ইঁদুর মনে হয় চেয়ারে নিচ দিয়ে দৌড়াচ্ছে বা লাফাচ্ছে। সে এসে আপনাকে বলবে, চেম্বারে বসে দেখবেন যে সে বারবার করে পা তুলতেছে, আপনি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন, সে বলবে যে আমার কাছে মনে হচ্ছে যে আপনার চেম্বার নিচ দিয়ে একটা ইঁদুর দৌড়াচ্ছে। আসলে কিন্তু কিছু না, কিন্তু তার একটা মোটিভ ভ্রম, তার ভিতরে একটা ফিলিংস কাজ করে যে একটা ইঁদুর মনে হয় চতুর্দিকে মনে দৌড়াচ্ছে বা লাফাচ্ছে, বা বিড়াল মনে হয় লাফাচ্ছে, যেটাই হোক কোনো জন্তু বা পশু পাখিকে সে দেখবে যে চতুর্দিকে ঘুরছে, এটা তার একটা ডিউলিউশন, হ্যাঁ। তীব্র উন্মাদনা সময় রোগী নিজে বিছানায় অদ্ভুত বস্তুর সঙ্গে কল্পনা করে, যেমন ইঁদুর, ভেড়া ইত্যাদি। তীব্র উন্মাদনা কি ডিলেরিয়াম, মানে এটা হচ্ছে তার একটা ভ্রান্ত ধারণা, যে বললাম যে ইঁদুর, ভেড়া, বিড়াল, যে কোনো কিছু, সাপ, এগুলো সে কল্পনা করবে যখন তার মনটা খারাপ লাগবে বা যখন তার একটু টেনশন করবে বা উন্মাদ অবস্থা থাকবে কোনো বিষয়, তখন সেই বিষয়গুলোকে বেশি ভাববে। তারপরে কি প্রসবান্তিক জ্বর, হ্যাঁ, জ্বর হয়, এবং জ্বর হয়ে যদি তার তীব্র মাথা ব্যথা হয় তাহলে কিন্তু এই অ্যাক্টিভিয়াসিলিসটা খুব ভালো কাজ করে। উন্মত্ততার সাথে রোগী বমনের চেষ্টা এবং বমি করার চেষ্টা করবে, কারণ চোখের তখন তার মানে আইলেটটা একদম বিস্ফোরণ হয়ে যাবে, হ্যাঁ, মানে তার প্রেগনেন্সি থাকা অবস্থায় বমি করবে, বমি বমি ভাব লাগবে, এবং যখন সে বমি করবে তখন তার আইলিড দেখলে বোঝা যাবে যে বলে না যে একদম রাগ করে আসছে, মনে হয় চোখ মনে হয় বড় বড় হয়ে যাচ্ছে, এরকম বড় হয়ে যাবে। চরম উন্মাদনার সময় মৃত্যু ভয় পায় বাড়িতে আছে যারা, তারা বুঝি তাকে মেরে ফেলবে। কোন এক রোগী দেখতে তাকে তার দিকে দিয়ে বন্দি করা হয় ইঁদুর এবং অন্যান্য অদ্ভুত জিনিসে সে কল্পনা করতে থাকবে, মনে হবে যে বাড়িতে যারা আছে তারা বোধ আমাকে মেরে ফেলবে, মানে সে কারো প্রতি ট্রাস্ট করতে চায় না। এই অ্যাক্টিভিয়াসিলিস পেশেন্টরা অন্যকে ট্রাস্ট করে খুব কম। স্নায়ু শুল দূরীভূত হলে অ্যাক্টিভিয়াসিলিস রোগীদের বাতিক দেখা দেয়। বাতিক মানে কি, ওইটা আমরা যেটাকে বলি যে মেনিয়া, যে কোনো কিছু মেনেরিয়া, হয়তো তার মাথা ব্যথাটা কমে গেল, অন্য একটা মেনিয়া দেখা দিল। আর প্রসব সময়ে তার কিন্তু মেনিয়া হয়, যে আমি কিন্তু কিছুদিন আগে এখানে বললাম না, কোথায় বললাম জানি না, যে বাচ্চা পেটে হওয়ার সময় যে পাগল হয়ে গেছিল, যেটা শ্বশুর থেকে মেনে নেয় নাই, এটা নিয়ে তাকে অনেক মনোবত সহ্য করতে হয়েছে। এটা কিন্তু একটা বাতিক, হ্যাঁ, এটা প্রেগনেন্সি থাকা অবস্থায় কিন্তু তার এই পাগল হওয়ার কিন্তু বাতিক থাকতে পারে, কিন্তু এটা কিন্তু তার পার্মানেন্ট না।
রোগী একা থাকতে বা উদ্দেশ্যহীন ভাবে একা স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে চায়, মানে সে নিজেও জানে না কোথা থেকে কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে, এবং যে কোনো প্রশ্নের উত্তর খুব তাড়াহুড়ো করে বলবে এবং এড়িয়ে চলবে। হ্যাঁ, এবং রোগী স্পষ্ট ভাবে জানায় দিবে যে আমাকে বিষ দেওয়া হচ্ছে। মানে সে এত বেশি সন্দেহ প্রবণ যে আপনি তাকে খাবার দিবেন, ভালো খেতে দিবেন, সে বলবে যে না, আমাকে বুঝি বিষ দেওয়া হচ্ছে হত্যা করার জন্য, কারণ সে তার ভিতরে সন্দেহ প্রবণ অতিরিক্ত মাত্রায় থাকে। এবং উন্মাদনা অবস্থায় সে কিন্তু একটানা কথা বলে। উন্মাদনা অবস্থায় কি, মানে তার মাথা নষ্ট বা গরম হয়ে আছে বা টেনশন করতেছে কোনো কারণে, সে একটানা কথা বলবে এক নাগারে, এবং বারবার সে বিষয়টাকে পরিবর্তন করবে, একই কথা বারবার বলবে, বিষয় পরিবর্তন করবে এবং এক নাগারে কথা বলবে। তার সাথে কি মানসিক গোলযোগ এবং বিশৃঙ্খলা দেখা দিলে সে ঘন 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 দীর্ঘশ্বাস করবে। এবং ছেলেদের মধ্যে কিন্তু বীর্যপাত হবে, যেটা আমরা ইজাকুলেশন বলি। হ্যাঁ, বীর্যপাত করে ইজাকুলেশন হবে, ঘন ঘন হবে, এবং কোনো প্রশ্নের উত্তর না দেওয়া, সে প্রশ্ন করবে না আপনার ওই সময়, সে আপনাকে সে কোনো উত্তর দিবে না, কিন্তু সে বাচ্চায় সে কিন্তু প্রচুর প্রকৃতি কথা বলবে, এবং কথায় কথায় সে অস্থির হয়ে পড়বে, দীর্ঘশ্বাস ফেলবে, কৌতুকপ্রবণ হবে এবং হতবুদ্ধি হবে, এরকম হবে। দুর্দশাগ্রস্ত, বিমর্ষ, উন্মত্ততা বোধ করবে, কাঁদতে থাকবে, মানসিক ভাবে অপগ্রস্ত হয়ে পড়বে, আত্মহত্যার প্রবণতা দেখা দিবে, এবং এরপরেও কিন্তু সে আত্মহত্যা করতে পারবে না, কারণ সে ভয় করবে। হ্যাঁ, অত্যন্ত বিষণ্ণতা এবং নির্জনতা থাকবে, গর্ভাবস্থায় রোগী আশঙ্কা এবং অনিদ্রাতে ভুগতে থাকবে। আর অ্যাক্টিরিয়া রেসিমোসা রোগীরা মৃত্যুকে ভয় পায়। তারা খুব খিটখিটে মেজাজের হয়, সামান্য কিছু ভুল হলেও রেগে উঠে, বিচলিত এবং রুক্ষ স্বভাবের থাকে, এবং মানসিক গোলমাল দেখা দিলে রোগীর সবকিছুকে সন্দেহ প্রবণ হয়ে ওঠে। হ্যাঁ, রোগী নিয়ে অস্থির এবং অধৈর্য, মাত্র কয়েক মিনিট পড়ার পরেও দেখা যাবে যে সে আবার হাঁটতে থাকবে, খুব অস্থিরতা থাকবে, কিছু কিছু সময় বসে আছে, দেখা যাবে যে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, সে বসে থাকতে পারবে না, আবার উঠে পড়বে, এরকম একটা টেন্ডেন্সি রোগীর মধ্যে সবসময় থাকবে। হ্যাঁ, তারপরে কি হবে, পড়তে গেলে বা লিখতে গেলে তার মাথা ব্যথা হবে। সে বলবে যে আমি পড়তে গেলে বা লিখতে গেলে আমার ভিতরে মানে মাথা ব্যথাটা কাজ করে। আর ছাত্রছাত্রীদের মাথা ব্যথার ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিরিয়া রেসিমিসটা খুব চমৎকার একটা রেমেডি। এবং এছাড়া আরেকটা আছে, যারা এই যে প্রেমে ব্যর্থ বা ব্যবসায় ব্যর্থ হয়ে যদি মানসিক গোলযোগ দেখা দেয়, আমরা কিন্তু অনেক সময় এটাকে ন্যাট্রামিও হিসেবে ধরে নেই, যে ন্যাট্রামিও রোগীদের কিন্তু এটা কিন্তু অ্যাক্টিরিয়া রেসিমিসের মধ্যেও আছে, যে প্রেমে ব্যর্থ হইলো বা কোনো প্রকার ব্যবসায় ক্ষতি, ওই যে বললাম ইমোশন চাপা পড়ার পরে যদি কারো রূপ লক্ষণ দেখা দেয়, কজেস তো প্রথমেই বলা আছে। এই ইমোশন চাপা পড়াটা মানে কি, প্রেমে ব্যর্থ হয়েছে, এটাও তো একটা ইমোশন। হ্যাঁ, ইমোশন চাপা পড়ার পরে যদি কারো এই দেখা দেয়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া রেসিমোসা খুব ভালো কাজ করে। এবং আরেকটা জিনিস আছে, যদি অত্যাধিক ভয় পাওয়ার পরে, খুব ভয় পাইছে, ভয় পাওয়ার পরেও যদি রোগীর গর্ভপাত হয়ে যায়, গর্ভপাত হওয়ার যদি মানে সন্দেহ মানে লক্ষণ থাকে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া রেসিমোসা খুব ভালো একটা রেমেডি। তাহলে আপনারা জেনে নেন যে কোনো মহিলা বা কেউ যদি এসে বলে যে অতিরিক্ত ভয় পাওয়ার পর থেকে তার ব্লিডিং শুরু হয়ে গেছে, মানে প্রেগনেন্সি মহিলা, তাহলে কিন্তু আপনারা তাকে সিমিসিফিউগা খাওয়াই দিবেন। সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত কমে যাবে এবং রোগী নিজেও কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই হলো আজকের একটি রেসিমোসা। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ম্যাম, এটাতে পরিবর্তনশীলতা আছে নাকি?